আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। প্রায় ১ মাসের বেশি সময় ধরে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘর্ষ চলার পর গত ৮ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই ত্রিপক্ষীয় যুদ্ধবিরতি হয়, যেটা ১৪ দিন স্থায়ী হওয়ার কথা। যদিও বর্তমান সময়ে যুদ্ধবিরতির চুক্তি অত্যন্ত ভঙ্গুর, তারপরও এটি কার্যকর রয়েছে এবং চলতি মাসের ২২শে এপ্রিল পর্যন্ত এটি কার্যকর হওয়ার কথা। সেই হিসাবে যুদ্ধবিরতির আর মাত্র ৬ দিন বাকি রয়েছে। দেখুন, এটি অত্যন্ত বিপজ্জনক সময়, কারণ সামরিক ভাষায় পরিষ্কারভাবেই বলা হয়, যুদ্ধবিরতির পর যখন নতুন করে যুদ্ধ শুরু হয় তখন এর তীব্রতা বেশি থাকে, কারণ দুই পক্ষই এই যুদ্ধবিরতির সময় ব্যাপক প্রস্তুতি নিয়ে আবার হামলা করে। প্রশ্ন হলো যে এই যুদ্ধবিরতির চুক্তির পর নতুন করে কি মেয়াদ বাড়বে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তার বক্তব্যে পরিষ্কার করেছেন, তিনি যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো কিছু ভাবছেন না। তিনি তার বক্তব্যে এটা দাবি করেছেন যে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো ধরনের প্রয়োজনীয়তা হবে না। আগামী ২ দিনের ভেতর অসাধারণ কিছু ঘটবে তিনি আশা করছেন, এবং সেটা হতে পারে স্থায়ী সমাধানের মতো। ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান এবং তার বক্তব্য সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, তিনি তার বক্তব্যে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে কোনো ছোটখাটো সমঝোতা চান না। তিনি চান বড় ধরনের সমঝোতা, যেটা দীর্ঘকালীন ইসরায়েলের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের যে স্থিতিশীলতা রয়েছে তা নিশ্চিত করবে। আর এই জন্যই কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ বর্ধিত করে ইরানকে সামরিকভাবে সক্ষম হওয়ার জন্য তিনি সুযোগ দিতে চান না। ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থান পরিষ্কার করার পরই সামরিক ক্ষেত্রে এর বড় প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন করে তার হাজার হাজার সেনা মোতায়েন করছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে, নতুন করে পাঠানো এই বাহিনীর মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং এর পাহারায় থাকা যুদ্ধ জাহাজগুলোতে অবস্থানরত প্রায় ৬,০০০ সেনা সদস্য রয়েছে। এছাড়াও বক্সার, অ্যাম্ফিফিয়ার রেডি গ্রুপ এবং মেরিন কোরের ট্রান্সপোর্ট সহ ১১তম মেরিন এক্সপেন্ডারি ইউনিট আরও ৪,২০০ সদস্য চলতি মাসের যে কোনো সময়ে হঠাৎ করেই কিন্তু তারা মধ্যপ্রাচ্যে পৌঁছে যাবেন। যদিও তাদের গন্তব্যস্থল সম্পর্কে কোনো কিছু পরিষ্কার করা হয়নি, মধ্যপ্রাচ্যের কোন দেশে তারা অবস্থান করবেন সেই বিষয়ে বলা হয়নি। তবে এই স্পেশাল ফোর্সের প্রায় ৪,২০০ সদস্য নতুন করে মধ্যপ্রাচ্যে মোতায়েন হতে চলেছেন। দেখুন, চূড়ান্ত ডেডলাইন শুরু হয়ে গেছে, হাতে সময় মাত্র আর ৬ দিন। ৬ দিনের ভেতর সমঝোতা না হলে যুদ্ধবিরতির চুক্তি ভেঙে যাবে, আবার শুরু হয়ে যাবে যুদ্ধ। এমন একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান এবং বর্তমান ফিল্ড মার্শাল আসিফ মুনির তার উচ্চপদস্থ টিম নিয়ে জরুরি ভিত্তিতে ইরান সফর করেছেন এবং তাকে স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জনাব আগারচি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন শর্ত এবং নতুন যে বার্তা দেওয়া হয়েছে, সেই বার্তা নিজে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান ইরানের কাছে পৌঁছে দিয়েছেন এবং বলা হচ্ছে যে এই শর্ত বা এই বার্তাই চূড়ান্তভাবে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বড় চুক্তি করার জন্য শেষ সুযোগ। এরপর কিন্তু আর কোনো ধরনের সুযোগ থাকবে না, এমনটাই পাকিস্তানের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। এখন যুক্তরাষ্ট্র নতুন করে কি বার্তা দিয়েছে, ইরানকে কি ছাড় দিয়েছে বা ইরানের উপর নতুন কি শর্ত আরোপ করেছে, ইরান কি তা মেনে নেবে, এই সকল কিছু বিষয়কে কেন্দ্র করে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কোনো পক্ষই কথা বলেনি। তবে ইরানের কিছু মুভমেন্ট পরিষ্কার করছে যে যুক্তরাষ্ট্রের এই শর্ত তারা মানবে না। দেখুন, ইরানের বন্দরগুলো অবরোধ যুক্তরাষ্ট্র ঘোষণা করার পর প্রথম ২ দিনে তাদের সামরিক বাহিনীর তেমন বড় পদক্ষেপ দেখা যায়নি। বিশেষ করে বিভিন্ন ধরনের জাহাজগুলোকে প্রতিহত করার জন্য তাদের তেমন সামরিক অ্যাক্টিভিটি দেখা যায়নি। তবে আজ থেকে কিন্তু সেই অ্যাক্টিভিটিটা পরিষ্কার। তারা বিভিন্ন ধরনের জাহাজকে ব্লক করার চেষ্টা করছে এবং এই ক্ষেত্রে তারা সতর্কতা জারিও করছে। একটি ভিডিও আমাদের কাছে এসেছে, চলুন সেই ভিডিওটি দেখি। All vessels are advised to immediately return to port if leaving and discontinue transit to Iran if that is your next port of call. Do not attempt to breach the blockade. Vessels will be boarded for interdiction and seizure transiting to or from an Iranian port. Turn around and prepare to be boarded. If you do not comply with this blockade, we will use force. The whole of the United States Navy is ready to force compliance. Now, দেখুন, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো জাহাজের ভেতরে আক্রমণের খবর পাওয়া যায়নি, তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, বিশেষ করে ইউএস নেভি, আনুষ্ঠানিকভাবে এই ইরানের বন্দর থেকে বিভিন্ন জাহাজ যেগুলো বেরিয়ে আসছে তাদের প্রতিবন্ধকতা তৈরি করছে এবং তাদের ফোর্স করছে ইরানি বন্দরে ফিরে যাওয়ার জন্য। মানে তারা তাদের যে ব্লকেড ঘোষণা রয়েছে তা বাস্তবায়ন করতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধানকে জরুরি ভিত্তিতে প্রেরণ করে ইরানের কাছে একটি গোপন বার্তা দিয়েছে। সমঝোতার শেষ শর্ত বলা হচ্ছে তাকে। আর এর পরপরই কিন্তু তারা হরমুজ প্রণালীতে ইরানের বন্দর থেকে আসা জাহাজগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। ঠিক এমতো অবস্থায় ইরান আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে বা হুমকি দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি আগামী কিছু সময়ের মধ্যে হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেয়, তাহলে রেড সির উপকূলের যে বাব আল মানদেব প্রণালী রয়েছে, যেটি সরাসরি সুয়েজ ক্যানেল
ইসরায়েলের সঙ্গে যাওয়ার একমাত্র রাস্তা সেটি তারা ব্লক করে দেবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটি অন্যতম বড় সংবাদ। এখন দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত একটি বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি তার বক্তব্যে বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে কোনো ধরনের আমদানি রপ্তানি চলতে দেবে না। মার্কিন নৌ অবরোধ যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা বলে মন্তব্য করে ওই ইরানি কর্মকর্তা বলেন, ইরান তার জাতীয় সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষায় চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে। দেখুন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া সরাসরি পারস্য উপসাগরের 4 থেকে 5টি দেশের জন্য পণ্যবাহী সংকট তৈরি করেছে, বিশ্ব জ্বালানি ব্যবস্থায় কিছুটা সংকট তৈরি করেছে। তবে বাব আল মানদেব যদি বন্ধ হয়ে যায়, সেটি ইউরোপের সাপ্লাই বড় ধরনের প্রভাব ফেলবে, এমনকি আরও তেলের বাজারে বড় ধরনের সংকট তৈরি করবে। দেখুন, রাশিয়ার বর্তমান যে তেল রয়েছে সেটি সরাসরি কৃষ্ণ সাগর দিয়ে, ভূমধ্যসাগর দিয়ে, এই বাব আল মানদেব দিয়েই কিন্তু এশিয়ার দেশগুলোতে বর্তমানে পরিবাহিত হচ্ছে। দেখুন, রাশিয়া এবং ইউক্রেন থেকে বিপুল পরিমাণের খাদ্যশস্য এই প্রণালী দিয়েই এশিয়ার বিভিন্ন দেশে আসছে। আবার এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে চীনের মতো বড় উৎপাদনশীল দেশের বিভিন্ন পণ্য ইউরোপ এবং ভূমধ্যসাগরের যে আশেপাশের দেশ রয়েছে তাদের সাপ্লাই দিচ্ছে এই প্রণালী দিয়েই। যদি এই প্রণালীটি বন্ধ হয়ে যায়, তাহলে বিকল্প পথ হিসাবে পুরো আফ্রিকা ঘুরে হয়তো জাহাজগুলো যেতে পারবে। তবে এই ক্ষেত্রে সময় এবং খরচ আরও বাড়বে, মূল্যস্ফীতি আরও বাড়বে। সুতরাং এই ঘোষণা নতুন করে যুদ্ধক্ষেত্রে আরও একটি বড় সংকট তৈরি করতে যাচ্ছে। এবং বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। দুই পক্ষই তার পেশি শক্তি দেখিয়ে চূড়ান্ত যে দর কষাকষি রয়েছে সেখানে ভালো অবস্থান তৈরি করতে চায়, যাতে নিজ নিজ স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে পারে। এখন প্রশ্ন হলো যে এই সর্বোচ্চটা আদায় করার জন্য তারা সীমিত পরিসরে আবার কি যুদ্ধে লিপ্ত হবে? সীমিত পরিসরে যে কোনো যুদ্ধ আবার শুরু হওয়া, সেটা দীর্ঘায়িত করা শুধু সময়ের ব্যাপার। কারণ একটি দেশ যখন কোণঠাসা হয়, সে তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারে। সুতরাং অনেক কিছুই হয়তো ঘটতে চলেছে। বিষয়টিকে কেন্দ্র করে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যখনই কোনো নতুন আপডেট আসবে, ইনশাআল্লাহ আপনাদের আমি জানাতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।